গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় নিহত নারী ও শিশু সহ কমপক্ষে ২৬ জন। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ হয়েছে। এদিকে মিত্র দেশগুলো থেকে ২১ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন। ভারতে বন্যা, বজ্রপাত সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিহত শতাধিক, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে ২৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ১০৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সবশেষ বৃহস্পতিবার শুক্রবারের হামলার পর গত ১.৫ বছরে উপত্যকায় নিহত হয়েছে মোট ৫০,৯১২ জন এবং আহত হয়েছেন ১,১৫,৯৮১ জন। এই নিহত এবং আহতদের ৫৬% নারী ও শিশু। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযানে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। শুধু ট্যাঙ্ক, বোমা আর ড্রোনই নয়, যুদ্ধের মাঠে রয়েছে তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল অস্ত্র, যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করা হচ্ছে লক্ষ্যবস্তু। এমনকি বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনীকে এইসব ডিজিটাল অস্ত্রের যোগান দিচ্ছে গুগল, মাইক্রোসফট সহ বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় যুদ্ধের ধরন অনেকটাই পাল্টেছে। ইসরায়েলি বাহিনী এখন গাজায় যেসব হামলা চালাচ্ছে তার বেশিরভাগই পরিচালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। এরই মধ্যে এআই নির্ভর নজরদারি প্রযুক্তি, টার্গেটিং সিস্টেম ও ড্রোন পরিচালনার স্বয়ংক্রিয় ব্যবস্থা অপারেশনাল ইউনিটে যুক্ত করেছে তেল আবিব। এর মধ্যে দিয়ে যুদ্ধে মানব সম্পৃক্ততা কমিয়ে প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে তারা। এআইয়ের মাধ্যমে উপগ্রহ চিত্র, ফোন কল, ভিডিও ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ার তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে টার্গেট। সামরিক বিশ্লেষকরা বলছেন, অ্যালগরিদমিক ওয়ারফেয়ার গাজার সাধারণ মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই প্রযুক্তির যোগানদাতা হিসেবে বারবারই উঠে আসছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্টগুলোর নাম। মাইক্রোসফট দীর্ঘদিন ধরেই অ্যাজিওর গভর্নমেন্ট নামে একটি পৃথক সিকিউরিটি ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে ইসরায়েলের সাথে কাজ করছে। এই ক্লাউডে বিশাল তথ্য ভাণ্ডার সঞ্চিত, যা রিয়েল টাইম বিশ্লেষণে ব্যবহার করা হয়ে থাকে। এদিকে প্রজেক্ট নিম্বাস নামে একটি যৌথ প্রকল্পে ২০২১ সালে ইসরায়েলি সরকারকে এআই ও ক্লাউড সেবা সরবরাহে $১.২ বিলিয়ন চুক্তি করেছে গুগল। এই পরিস্থিতিতে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করা মানে যুদ্ধাপরাধ থেকে দায়মুক্তি নিশ্চিত করা। কারণ এতে প্রযুক্তি কোম্পানিগুলো জানতেও পারছে না তাদের প্রযুক্তি কোথায়, কার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তি যুদ্ধের দায়ভার মানুষ থেকে সরিয়ে মেশিনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও অনেক সরকার পার পেয়ে যাচ্ছেন। ঋতু সাহা, ৭১। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, শুক্রবার তুরস্কের আন্তালিয়াতে গাজা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরেন সৌদির মন্ত্রী। তিনি জানান, গাজার মানুষকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে। গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করে, সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ইয়েমেনের রাজধানী সানায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের সম্প্রতি করা হামলাগুলোর নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন হাজারো বিক্ষোভকারী। এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিন ও ইয়েমেনের পতাকা উত্তোলন করেন, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। এছাড়া বন্দুক ও প্রতীকী কার্ডবোর্ডের তরবারি হাতে নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় বিক্ষোভকারীদের। এদিকে গাজাবাসীর সমর্থনে বিক্ষোভ সমাবেশ হয়েছে লিবিয়াতেও। দেশটির মিসরাতায় গাজার ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে জানাতে জড়ো হন হাজারো মানুষ। সমাবেশে অংশ নেওয়া মানুষ বলেন, গাজায় সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে ইসরায়েল এ ধরনের অপকর্ম করছে বলেও অভিযোগ করা হয়।
গাজায় ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের বিভিন্ন শহরে শুক্রবার হাজারো মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। দেশটির অন্যতম প্রধান ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ডাকে রাস্তায় নেমে আসে জনতা। আয়োজিত এই বিক্ষোভে সুপ্রিম মুসলিম দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। পাঞ্জাবের রাজধানী লাহোরে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। লাহোরের সমাবেশে জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাইমুর রহমান বলেন, গাজা ভূখণ্ডকে দখলদার মুক্ত করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলকে আটকের 1 মাস পর তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া যেতে পারে বলে রায় দিয়েছেন এক মার্কিন বিচারক। স্থানীয় সময় শুক্রবার 2 ঘণ্টার শুনানি শেষে লুইজিয়ানা ইমিগ্রেশন জাজ জেমি কোম্যান্স এই আদেশ দেন। খলিল যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন, তবে আপিলের জন্য তার আইনজীবীদের 23 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন এই বিচারক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি মার্কিন নাগরিকদের সমর্থন কমেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। পাশাপাশি ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন 62% মার্কিন নাগরিক। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপ বলছে 2022 সালের তুলনায় বর্তমানে নেতানিয়াহু প্রশাসনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির হার বেড়েছে 10%। 24 মার্চ থেকে 30 মার্চের মধ্যে 3605 জন আমেরিকান প্রাপ্তবয়স্ক মানুষ এই জরিপে অংশ নেন। নানা জল্পনা কল্পনা ও পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর অবশেষে ওমানে শনিবার মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তেহরান বলছে এদিনই এই বিষয়ে একটি সমঝোতায় পৌঁছতে চায় তারা। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের পক্ষে, আর ইরানের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতায় থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। বহুল আলোচিত এই বৈঠকের আগে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তব ও ন্যায্য চুক্তিতে আগ্রহী তেহরান। এদিকে বৈঠকের আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তিনি বলেন, কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিলেও আলোচনায় ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। ইউক্রেনে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ক্রেমলিন জানিয়েছে শুক্রবার সেন্ট পিটার্সবার্গে 4 ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে ইউক্রেনীয় মীমাংসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বছর পুতিনের সঙ্গে উইটকফের হওয়া তৃতীয় এই বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ। যদিও আলোচনার বর্তমান অবস্থা নিয়ে পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, রাশিয়াকে এগোতে হবে। এক ভয়াবহ এবং কাণ্ডজ্ঞানহীন যুদ্ধে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। যুদ্ধবিরতির আলোচনায় ধৈর্য হারিয়ে ট্রাম্পেরই মধ্যে রাশিয়াকে হুমকি দিয়ে বলেছেন, মস্কো যদি দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তিতে না পৌঁছায় তাহলে যেসব দেশ রাশিয়া থেকে তেল আমদানি করে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি। ইউক্রেনকে 21 বিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় $24 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিত্র দেশগুলো। শুক্রবার ব্রাসেলসে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের এই সম্মেলনে প্রতিশ্রুতি দেওয়া হয়। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রায় 50টি দেশ নিয়ে এই জোট গঠিত হয়। এদিন এই জোটের 27তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেন। আগের 25টি সম্মেলনে সভাপতিত্ব করেছিল যুক্তরাষ্ট্র, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াশিংটন নিজেকে গুটিয়ে নিলে যুক্তরাষ্ট্র সভাপতিত্ব করছে। অবশ্য গতকালের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিও অংশ নেন। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভার্চুয়ালি যুক্ত হন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ঘোষিত সহায়তার মধ্যে যুক্তরাজ্য এবছর 4.5 বিলিয়ন ইউরো সহায়তা দেবে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বিশ্ব বাণিজ্যে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক হার 125% উন্নীত করেছে চীন। শুক্রবার বেজিংয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। তারা জানিয়েছে শনিবার থেকে এই শুল্ক কার্যকর হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা একত্রে যেন ট্রাম্পের গুন্ডামির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এর আগে শুক্রবার ট্রাম্প চীনা পণ্যের শুল্ক হার 145% উন্নীত করার পরই চীন পাল্টা পদক্ষেপ হিসেবে এই ঘোষণা দিয়েছে। এদিকে চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান শুল্কের মাত্রা বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের গ্রহণযোগ্যতা প্রায় শূন্যে নামিয়ে এনেছে, তাই এই পর্যায়ের পর আর প্রতিক্রিয়ার প্রয়োজন নেই।
এশিয়ার 3 দেশ সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশগুলো হলো ভিয়েতনাম, মালয়েশিয়া এবং কম্বোডিয়া। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তো লামের আমন্ত্রণে আগামী 14 থেকে 15 এপ্রিল পর্যন্ত ভিয়েতনামে রাষ্ট্রীয় সফর করবেন শি জিনপিং। এছাড়া মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার এবং কম্বোডিয়ার রাজা নরোদম সিহামুনির আমন্ত্রণে আগামী 15 থেকে 18 এপ্রিল পর্যন্ত মালয়েশিয়া ও কম্বোডিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন চীনা প্রেসিডেন্ট। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা। এবার উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার আমতলা এবং মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড় এলাকা। এই দুই জেলায় পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, সরকারি বাসে আগুন ধরিয়ে দেয়া সহ অবরুদ্ধ করা হয়েছে 12 নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িতেও আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। শুক্রবার বিকেলে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদ জেলার সুতিতে কয়েক হাজার বিক্ষোভকারী মিছিল করেন। সেই মিছিল থেকে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে স্লোগান দিয়ে এগোতে থাকেন আন্দোলনকারীরা। তখন রাজ্য পুলিশও পথ আটকালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। ভারী বর্ষণ, বজ্রপাত ও ঝড়ে ভেঙে পড়া গাছের আঘাত এবং বাড়িঘরের ছাদ দেয়াল ধসে ভারত ও নেপালে গত 3 দিনে প্রাণ হারিয়েছেন অন্তত 110 জন। এছাড়া প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 3 দিনে বজ্রপাতে বিহারের বিভিন্ন শহর ও গ্রামে অন্তত 64 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়া উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডেও বজ্রপাতের কারণে মৃত্যু ঘটেছে। এদিকে নেপালে বজ্রপাতের শিকার হয়ে গত 3 দিনে প্রাণ হারিয়েছেন এক শিশুসহ অন্তত 8 জন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ভারী বর্ষণ ও বজ্রপাতে বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্য। এর মধ্যে উত্তরপ্রদেশ ও বিহারের পরিস্থিতি আশঙ্কাজনক। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে সেখানে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে বুধ ও বৃহস্পতিবার বজ্রপাত, বজ্রঝড় সহ বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। যদিও এসব এলাকায় আগেই দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছিল। তীব্র ঝড়ের কবলে পড়ে বহু মানুষ নিরাপদ ভেবে মন্দিরে আশ্রয় নিয়েছিল। তারা ভেবেছিল মন্দিরের চেয়ে নিরাপদ আর কোনো জায়গা নেই, কিন্তু সেই মন্দিরই ধসে পড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। এটা দুঃখজনক। ভারতের মধ্য ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বজ্রঝড়, বজ্রপাত ও ঝোড়ো বাতাস সহ বৃষ্টি সোমবার পর্যন্ত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়া দপ্তর আইএমডি আরও জানিয়েছে, এ সময় ভারতের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাওয়া এবং পূর্ব ও মধ্যাঞ্চলে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একদিকে যেমন তাপপ্রবাহ ও বজ্রঝড়ের আশঙ্কা, অন্যদিকে দেশটির রাজধানী দিল্লিতে শুক্রবার বিকেলে শক্তিশালী ধূলিঝড় বয়ে গেছে। একই সঙ্গে বৃষ্টিপাত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিল্লি বিমানবন্দরের 205টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া অন্তত 50টি ফ্লাইট 1 ঘন্টা দেরিতে উড্ডয়ন করেছে। এতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিমানবন্দর এলাকায়। বহু যাত্রী এয়ারলাইন্সের দেয়া নোটিশ না দেখেই নির্ধারিত সময় বিমানবন্দরে যাওয়ায় তীব্র ভিড় সৃষ্টি হয় সেখানে। এদিকে বজ্রপাত ও তুমুল বর্ষণে নেপালের বাজুরা জেলায় গত 3 দিনে শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সৃষ্টি ঘটক, 71। ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। এতে অন্তত 30 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। শুক্রবার স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও জাতিসংঘের আহ্বানে 20 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও জান্তা বাহিনী সেই যুদ্ধবিরতি মানছে না। যুদ্ধবিরতি লঙ্ঘন করেই প্রতিরোধ বাহিনীর পাশাপাশি বেসামরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যাচ্ছে তারা। বেসামরিক জাতীয় ঐক্য সরকারের মানবাধিকার মন্ত্রণালয়ের এক হিসেব অনুযায়ী ভূমিকম্পের পর গেল 28 মার্চ থেকে 8 এপ্রিলের মধ্যে মিয়ানমারের 15টি অঞ্চল ও রাজ্যের মধ্যে 12টিতে 92টি গোলা হামলা ও বিমান হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত 72 জন নিহত এবং 91 জন আহত হয়েছেন। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।